বাংলাদেশি ছেলের ভারতীয় মা ভারতের মহিলাকে মা সাজিয়ে ভোটার কার্ড। এলাকায় ওই মহিলার কোনো অস্তিত্বই নেই। বাংলাদেশের কাছে ভারত ও বাংলাদেশের ভোটার কার্ড। বাংলাদেশি ছেলের ভারতীয় মা কি করে, কথা বলবো। অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো, এরকমই ঘটনা ঘটেছে হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায়। এখানে প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তি 3 বছর আগে বাংলাদেশ থেকে আসে এবং এখানে এসে বাড়ি করে এবং এখানে আসার পরেই কিন্তু বাণী মণ্ডল নাম দিয়ে তার মার পরিচয় দিয়ে এখানে সে ভোটার কার্ড বের করে নেয় এবং এই মুহূর্তে কিন্তু তার কাছে বাংলাদেশেরও একটা ভোটার কার্ড আছে এবং ভারতেরও একটা ভোটার কার্ড আছে। দুই দেশের ভোটার কার্ডই কিন্তু সে ব্যবহার করে এবং এলাকার মানুষের যেটা অভিযোগ যে এই প্রভাস মণ্ডল সে একদম সক্রিয়ভাবে পাচার কাজের সঙ্গে যুক্ত এবং এই পাচার কাজে ব্যবহার করার জন্যই দুই দেশের যে ভোটার কার্ড সে ব্যবহার করে। এবং এই যে এখানে এই যে বাঁকড়া যে এলাকায় তার বাড়ি, এখান থেকে কিন্তু প্রায় 1 কিলোমিটার দূরে কিন্তু বিএসএফ ক্যাম্প এবং কিছুটা দূরেই কিন্তু হিঙ্গলগঞ্জ থানা। এবং তার মধ্যেই কি করে এই প্রভাস মণ্ডল কি করে যে এই যে বাংলাদেশের সঙ্গে যে অবৈধ ব্যবসা করে। সঙ্গে থাকো অনুপম, স্থানীয়দের বক্তব্য একবার শোনায়। 3 বছর এখানে চলে এসেছে আর কি, আগে বাংলাদেশে ছিল। এবার হঠাৎ দেখলাম ও এখানে জায়গা জমি কিনছে। ও তো ব্ল্যাকের কাজ করতো আগে, ঘর বাড়ি করে এখানে আছে আর কি, এখনো ব্ল্যাকের কাজ করে। এখন বাড়িতে তো খুব একটা থাকে না, দেখা যায় না। এখন শুধু বাড়িতে বলে কলকাতা দিয়ে কাজ করে, এইসব বলি বেড়াচ্ছে। বাবা আছে, বাবা কাজ করে। এখানে ভোটার লিস্ট নাম এখানে আছে, বাংলাদেশেও আছে, 2 জায়গাতে ভোটার লিস্টে না। বিএসএফ প্রচুর তাড়িয়েছে ওকে, এখানে ধরতে পারিনি। তারপর বিএসএফ মানে এসে ওর একদিনকে ডেকে আধার কার্ড নিয়ে ক্যাম্পে যেতে বলেছিল, যায়নি বোধহয়। যদিও প্রভাসের স্ত্রীর দাবি প্রভাসকে হিঙ্গলগঞ্জের বাড়িতে দেখাই যায়নি। ও 30 বছর আগে এসে এখানে খেটে খুঁটে এখানে জমি যাওয়া করেছে। 30 বছর আগে আসলে এখন প্রভাসদের বয়স কত? তা আমি ওইটা অ্যাকুরেট বলতে পারবো না। বাংলাদেশেও ভোটার, এখানেও ভোটার, তা আমি বলতে পারবো না। এলাকার মানুষজন বলছে এই 2 জায়গায় ভোটার কার্ড এই সুযোগ নিয়ে ব্ল্যাকের কাজ করে। ব্ল্যাকের কাজটা কোনো কিছু করে না। বাংলাদেশের লোক শুধু আমার স্বামী একা এখানে। ও ছোটবেলায় চলে এলো এখানে 30 বছর আগে। আমি জানি আছে হয়তো কেউ আত্মীয় স্বজন। প্রভাস মণ্ডল কোথায় ব্যবসা করে? মানে লোকের দোকানে থাকে। বৈধ আমি মনে করতেছি না, আর এটা বলতেছি না যে এটা বৈধ। তবে যে ও যে ওইখান থেকে চলে গিয়েছে, ছোট মানুষেও তার মানি বাপনি সেই জায়গায় এসে খেটে খুঁটে খাচ্ছে। আর এই সমস্ত অভিযোগকে সামনে রেখে ব্যবস্থা নেবে পঞ্চায়েত। কি বলা হচ্ছে পঞ্চায়েতের তরফে, শুনুন। 3 বছর আগে এসে আমাদের এই বাংলায় এসে ভোটার হয়েছে এরকম আমাদের কাছে জানা নেই। সেই ব্যবস্থা নেব। তার যদি 2 বছর আগে এসছে কি 3 বছর আগে এসছে, সে যদি এরকম আমাদের ভোটার তালিকায় নাম উঠে থাকে, সেটাকে আমরা বাতিল করার জন্য সেই ব্যবস্থা নেব। আর এদিকে দেখুন, টোপ দেওয়া হয়েছে কিসের? বিয়ের প্রস্তাবের টোপে মোবাইল নথি পাচার, সাক্ষাতের নামে ডেকে মোবাইল নথি ছিনতাই। অভিযুক্ত মহিলা ও বাংলাদেশিকে গ্রেফতার পুলিশের। ম্যাট্রিমনি সাইটে বিজ্ঞাপনের মাধ্যমে কিভাবে প্রতারণা, অনুপ আরো বিস্তারিত জানাবেন। অনুপ শোনা যাচ্ছে? গত 27 তারিখে নিউ ব্যারাকপুর থানায় নিউ ব্যারাকপুর এলাকার বাসিন্দা এয়ারপোর্ট থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ তদন্ত নামে এবং জিয়া সেন নামে মহিলাকে কিন্তু জিয়া সিংকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারে পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি জানান যে তিনি কিন্তু একেবারে গ্রেপ্তারের আগের মুহূর্তে একেবারে বিভিন্ন মেট্রোপলিটন সাইটে বিভিন্ন একাধিক যুবকদের সঙ্গে পরিচয় করতেন এবং তাদেরকে বিভিন্ন হোটেলে ডাকতেন এবং হোটেলে ডাকার পরবর্তী ক্ষেত্রে তাদের সঙ্গে কিন্তু একেবারে ডাকার পরবর্তী ক্ষেত্রে তাদের ঘুমের ওষুধ মিশিয়ে তাদেরকে অজ্ঞান করে দেওয়ার কিন্তু মোবাইল হাতিয়ে নিত। এই ঘটনায় বাংলাদেশের তথ্য কিন্তু যোগ উঠে আসে। মাহমুদুল্লাহ হোসেন নামে এক ব্যক্তির নাম উঠে আসে। পরবর্তী ক্ষেত্রে তাকে কিন্তু পুলিশের পক্ষ থেকে গতকাল রাতে গ্রেপ্তার হয়। এই ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা হলে মেডিকেল বিভিন্ন ভিসা দেখিয়ে তিনি কলকাতায় এসেছিলেন এবং আসার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন হোটেলে থাকতেন। পার্ক স্ট্রিট থেকে শুরু করে নিউ টাউন, অন্যদের সল্টলেক একাধিক হোটেলে থাকার পরে সেই সুযোগে এই মোবাইল ফোন যখন তারা জিয়া সিং হাতিয়ে নিত, সেই মোবাইল ফোন কিন্তু তার মাধ্যমে বাংলাদেশে পাচার হতো। একটা চক্র তিনি কিন্তু কাজ করাতেন বলে এমনটা জানতে হবে। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ এই চক্রে আর কারা জড়িত, এই চক্রের জাল কতদূর বিস্তৃত দেখা যাক। এর আগেও হয়েছে, আবারও হচ্ছে। বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ, ফের তুফানগঞ্জের বাসিন্দাকে এনআরসি নোটিশ। বিজেপি শাসিত অসম থেকে এনআরসি নোটিশ। তুফানগঞ্জের দীপঙ্কর সরকারকে এনআরসি নোটিশ। বছর 2 আগে গুয়াহাটিতে যান দীপঙ্কর।
বছর খানেক অসমে কাঠমিস্ত্রির কাজ করেন দীপঙ্কর। কেন তাকে এনআরসি নোটিশ পাঠানো হলো অসম প্রশাসনের তরফে? শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ, তুফানগঞ্জের বাসিন্দাকে এনআরসি নোটিশ। বিজেপি শাসিত অসম থেকে এনআরসি নোটিশ, তুফানগঞ্জের দীপঙ্কর সরকারকে এনআরসি নোটিশ। কেন এনআরসি নোটিশ পাঠানো হলো? শুভঙ্কর বিস্তারিত জানাবেন। শুভঙ্কর, হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহারের তুফানগঞ্জ 2 ব্লকের রামপুরের বাসিন্দা দীপঙ্কর সরকার তিনি রাজমিস্ত্রির কাজের জন্য অসমে গিয়েছিলেন এবং গত জানুয়ারি মাসে তার কাছে প্রথম নোটিশ আসে এবং পরবর্তীতে মার্চ মাসেও তার কাছে দ্বিতীয় নোটিশটি আসে আর কি। এই ঘটনায় কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন তার পরিবার। ইতিমধ্যেই কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তার বাড়িতে ছুটে এসেছেন, তার পাশে দাঁড়িয়েছেন। এই আমার সাথে রয়েছেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, পাশে রয়েছে দীপঙ্কর সরকার যাকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। আমরা একটু কথা বলে নিব যে কি বলবেন এই বিষয়টা, একের পর এক নোটিশ পাঠানো হচ্ছে। দেখুন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি একদম আসাম সীমান্তে রামপুরে, এখানে যাকে নোটিশ করা হয়েছে দীপঙ্কর সরকার, তার বাবা, তার দাদু গেদুলাল সরকার, দেখুন সনাতন সরকার, এরা 1966 সালের এখানকার ভোটার। এবং সেই ভোটার তালিকা যখন ও জমা করেছে এনআরসিতে, যা রিকোয়ারমেন্টস ছিল আসাম গভর্নমেন্টের, সেটা জমা করার পরে ভোটার লিস্ট অ্যাকসেপ্ট করছে না। ওকে বলেছে সার্টিফাইড কপি নিয়ে আসতে, সেই সার্টিফাইড কপিও নিয়ে এসে জমা করেছে, তারপরে ওকে তারা সার্টিফাই করতে পারছে না। 1966-এ তার দাদুর ভোটার তালিকায় নাম, তারা 3 জেনারেশন এখানে আছে। তারপরেও তার নাতিকে এখন নোটিশ করে ডেকেছে আসাম সরকার। এটা প্রচন্ড হয়রানি। এই কাগজ তো আমাদের সাধারণ মানুষের পক্ষে বের করা সম্ভব না। অনেক চেষ্টা করেছে ওর। বেশ, দীপঙ্কর সরকার নোটিশ পাওয়ার পর তিনি কি বলছেন শুনবো। গুয়াহাটিতে আমি কাজে গেছিলাম, কাজ করতে গেছিলাম, তো এখন আসছি বাড়িতে। এখন ওই বাড়িতে মাঝে আমার নোটিশটা আসছে, তার জন্য আমি আতঙ্ক আছি। কি কাজ করতে? আমি কাঠমিস্ত্রি কাজ করি ওখানে। 2 বার আসছে, একবার জানুয়ারি মাসে আসছিল এই 2025 সালেই, আর একটা মার্চ মাসে আসছে। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কোচবিহার ডিস্ট্রিক্টের রামপুর অঞ্চলের বাসিন্দা। জন্ম এখানেই, রামপুরেই হচ্ছে, ভোট রামপুর অঞ্চলেই দিই। তারপরেও এনআরসি নোটিশ এসছে? হ্যাঁ, তারপরে আসছে। অনেকটা আতঙ্কিত। চর্চা, বিজেপির কি রিঅ্যাকশন শুনুন। এই দীপঙ্কর সরকার দীর্ঘদিন আসামে কাজ করত, সেখানে বসবাস করত। পরবর্তীতে পল্টন বাজার থানায় তাকে ডেকে পাঠানো হয় এবং পল্টন বাজার থানায় সে হলফনামা দিয়ে আসে। তৃণমূল এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে। মূল কথা, বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে যে বিজেপি শাসিত রাজ্যের থেকে বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে তাড়ানোর একটা চেষ্টা করছে। এই ভয়টা ওরা কাজে লাগিয়ে ভোটের রাজনীতি করতে চাইছে। বাংলার মানুষ বুঝে গেছে যে যাদের এনআরসির নোটিশ আসছে তাদের আসামের সাথে কোনো না কোনোভাবে তারা লিঙ্কেজ। ঘটনার প্রতিবাদে পথে তৃণমূল।